আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। তোমরা জানো তোমাদের যে বইটি রয়েছে সেই বইয়ের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হচ্ছে ভেক্টর এবং অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর একটি বিষয় হচ্ছে তোমরা কিন্তু এই ভেক্টর সম্পর্কে 9-10-এ পড়ে আসনি। এটি তোমাদের জন্য অনেক নতুন একটি টপিক, ঠিক অনেক ইম্পর্টেন্ট টপিক। সামনের অনেকগুলো অধ্যায়ে আমরা এই ভেক্টরের ব্যবহার কিন্তু করব, মানে ভেক্টরের বিভিন্ন যে বিষয়গুলো শিখবো ভেক্টর অধ্যায়ে, এই অধ্যায়ের বিভিন্ন বিষয় কিন্তু আমার সামনে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাইকে প্রথম থেকে একদম মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে, কারণ হচ্ছে এটি আমাদের একদম নতুন টপিক আমাদের জন্য, যেহেতু 9-10 আমরা এটি পড়িনি, সেহেতু এই বিষয়টি আমাদেরকে প্রথম থেকেই ভালো করে শিখতে হবে। তো আশা করি আমরা শিখতে পারবো, আমরা পরস্পরের মাধ্যমে, তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে জানতে পারবো বিষয়গুলো। তো আমরা দেখি যে আমাদের প্রথমে ভেক্টর আলোচনা করতে হলে প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে হবে সেটি হলো রাশি। তো রাশি কি জিনিস বা রাশি কাকে বলে সেটি প্রথম আমরা আলোচনা করব। তো আমরা দেখি যে আমরা আসলে যদি বাজারে যাই, আমাদের মা যদি আমাদের বলে দেয় যে তুমি 5 কেজি চাল নিয়ে আসবে, তুমি 10 কেজি চাল নিয়ে আসবে, 2 কেজি আটা নিয়ে আসবে, 1 লিটার তেল নিয়ে আসবে, এইরকম বিষয়গুলো কিন্তু বলে, মানে আমরা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো শুনি বা বলি আমরা। তো সেক্ষেত্রে হচ্ছে রাশি কাকে বলে এটা আমরা দেখবো যে বস্তু জগতে, অর্থাৎ এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলে থাকি। মানে যা কিছু পরিমাপ করতে পারবো, যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, আমরা বলি যে আমাদের 2 গজ কাপড় দেন, আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, যে বলি এত কেজি চাল, এত কেজি ডাল, মানে আমার নিজের ভর কত সেটি আমরা বলি, তো আমরা ভর পরিমাপ করতে পারি। আবার বেগ আমরা হিসাব করি যে এত বেগে গাড়িটি যাচ্ছে, এটি গাড়ির মোটরসাইকেল চালাচ্ছি, আমি বাইক চালাচ্ছি, আমার বাইকের গতি হচ্ছে, আমার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বা 80 কিলোমিটার পার আওয়ার, এরকম আমরা বেগের হিসাব করে থাকি। অর্থাৎ ভৌত জগতে যাই কিছু পরিমাপ করা যায়, মানে যা কিছুই পরিমাপ করা যাবে সবকিছুকে আমরা বলবো রাশি। তো বুঝলাম রাশি কি জিনিস। তো রাশির আবার প্রকারভেদ রয়েছে, রাশি কয়েক প্রকার রয়েছে দেখি আমরা। সেটি হলো রাশি আমাদের 2 প্রকার রাশি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি যেটা আমরা বলি, আর একটি হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি। তো এখানে মানে তোমার যে রাশির যে প্রকারভেদ, শুরুতেই অদিক এবং সদিক কিছু একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের সামনে, যে অদিক এবং সদিক দিয়ে একটু একটু আন্দাজ করতে পারছি আসলে প্রকারভেদ যে দিল 2 প্রকার, এটার সংখ্যাটা কিরকম হতে পারে বা এটাকে আমরা কিভাবে চিনতে পারি। তো আমরা এই সম্পর্কে আরো জানবো। তার আগে যে বিষয়টি বললাম যে যা কিছু পরিমাপ করা যায় তাই যদি রাশি হয়ে থাকে, তাহলে আমরা একটা বিষয় আমাদের মনে প্রশ্ন জাগবে এইরকম, যে ওর মনে যেভাবে একটি প্রশ্ন জাগবে, তাহলে রাশি নয় কোনটি? হ্যাঁ, আমরা যে বললাম যে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি বস্তু জগতে, তাই রাশি নয় এরকম কিছু কি আছে? তোমরা একটু চিন্তা করো যে এই যে রাশি নয় এরকম কিছু আছে কিনা আমাদের ভৌত জগতে, বা আমরা কিছু বুঝতে পারি কিনা যে এটি রাশি নয়। আচ্ছা, আমরা দেখে নেই কোনটি রাশি নয়। এই যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে মন খারাপ করে একজন বসে আছে, মানে মন খারাপ, সে অনেক দুঃখে বসে আছে এখানে। এই যে তোমার দুঃখ, হ্যাঁ, তো এই দুঃখটা কিন্তু তুমি পরিমাপ করতে পারবে না, কয় কেজি দুঃখ তোমার বা কয় মন দুঃখ তোমার, তুমি কিন্তু পরিমাপ করতে পারবে না। তাহলে এটি হচ্ছে রাশি নয়, মানে যা পরিমাপ করা যাচ্ছে না। আবার দেখো যে অনেস্টি, তোমার সততা, তুমি একজন সৎ মানুষ, তোমার বাবা একজন সৎ মানুষ, তাহলে এই যে তোমার সততা, তোমার বাবার সততা, তোমার শিক্ষকের সততা, এই সততা হচ্ছে পরিমাপ করার মতো নয়। তুমি পরিমাপ করে স্কেলে পরিমাপ করতে পারবে যে কতটুকু তার সততা রয়েছে, এটা পরিমাপ করা যায় না। তাহলে এরপরে দেখবো যে আমাদের যে এই যে হাসি আনন্দ, আমরা যে একসাথে মানে আনন্দিত হই, উৎসব করি, আনন্দ করি, তাহলে এই যে আনন্দগুলো কিন্তু তোমার রাশি নয়, আনন্দ পরিমাপ করা যায় না। আমাদের যে আনন্দটা রয়েছে, উচ্ছ্বাসটা রয়েছে, এটা পরিমাপ করা যায় না। তাহলে আমরা দেখলাম যে রাশিগুলো মূলত পরিমাপ করা যায়, আবার কিছু জিনিস আছে যেগুলো কি করা যায় না, পরিমাপ করা যায় না, যেগুলোকে আমরা রাশি বলতে পারবো না। তো এটা যদি বলতে না পারি, তাহলে এই যে রাশি আমরা পড়লাম, যে রাশির প্রকারভেদ করেছিলাম যে অদিক রাশি বা স্কেলার রাশি, এই সম্পর্কে আমরা একটা ধারণা অর্জন করব। সেটা হলো যে যেসব রাশিকে আমাদের জানতে গেলে, প্রকাশ করতে গেলে শুধু মানের প্রয়োজন হয় কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, তাহলে সেসব রাশিকে আমরা বলতে পারি অদিক রাশি। মানে শুধু মান জানলেই চলবে, তার দিক জানতে হবে না, বা দিক দিক তার দিক হয় না, আসলে কোন দিকে সেই দিক থাকে না, সেগুলোকে আমরা বলে থাকি যে অদিক রাশি বা স্কেলার রাশি। আমরা যদি একটু দেখি, যেখানে দেখবো, আমি বললাম যে আজকে আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আমি বলে দিলাম যে আজকে আমার এই যে আমি যে রুমটাতে আছি,
তুমি যে রুমটাতে আছো সেই রুমের তাপমাত্রা হচ্ছে যে 30°C। এখন তোমাকে যদি বলি কোন দিকে 30°C, তুমি কি বলতে পারবে? তুমি কিন্তু বলতে পারবে না, কারণ হচ্ছে 30°C এর কোনো দিক নেই, এটা মান আছে। তুমি জাস্ট একটু মানটা নির্ণয় করতে পারবে যে রুমের টেম্পারেচার 30°C কোন দিকে, কারণ সব দিকে এটি আছে, তার মানে এটি হচ্ছে একটি স্কেলার রাশি। আমরা যদি বলি যে তোমার ভর হচ্ছে 50 কেজি, আমরা যদি বলি তোমার ভর হচ্ছে 50 কেজি, এখন কোন দিকে 50 কেজি তুমি কি বলতে পারবে? মানে কোন দিকে তোমার ভর 50 কেজি, এটি তুমি বলতে পারবে না, কারণ ভরের কোনো দিক নাই। আবার একটি বিষয়ে কনফিউশন হতেও পারো, মানে কনফিউজ হয়েও যেতে পারো তোমরা, সেটি হলো যে এই যে আমরা বলি যে ওজন, আমার ওজন 50 কেজি, আসলে কিন্তু ওজন না, এটি অলরেডি তোমরা জেনে গেছো, কারণ 9-10 এই যে ভর কি জিনিস এটা আরো আগে জেনেছো, 7-8 এর বিজ্ঞান বই থাকে। তারপরেও যদি তুমি 9-10 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ভর এবং ওজনের মধ্যে ডিফারেন্স, ওজনের একটি দিক থাকে। তোমরা জানো যে ওজন হচ্ছে এই যে ভর গুণন অভিকর্ষ ত্বরণ, মানে ভর যদি 50 কেজি হয় একে 9.8 দিয়ে গুণ করতে হবে, যত হবে তত নিউটন হবে তোমার কি বলে তোমার ওজন। তা ওজনের একটি দিক থাকবে, ওজনের দিক থাকবে নিচের দিকে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে ওজনটা কিন্তু আমি অধিক রাশি বা স্কেলার রাশি বলতে পারবো না, তা ভরটা হচ্ছে স্কেলার রাশি। তো এইটাই বুঝলাম আমরা, যে এখানে দেখলাম যে উদাহরণ দেওয়া আছে, যেমন দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে, কাজ দেওয়া আছে, কাজের কথা বলেছি আমরা। এগুলো হচ্ছে মূলত অধিক রাশি বা স্কেলার রাশি, যেগুলোকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, কোনো দিকের প্রয়োজন হয় না। আচ্ছা, এরপরে আমাদের সদিক রাশি বা ভেক্টর রাশি। এটি হচ্ছে যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক দুটো বিষয়ের প্রয়োজন হবে, অর্থাৎ তোমার মানও লাগবে, পাশাপাশি তোমার কি লাগবে, দিক লাগবে, সেটাকে আমরা বলবো কি রাশি, তোমার তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। সরি, এখানে স্কেলার রাশিটাই হয়ে গেছে, আচ্ছা কপি করতে গিয়ে এরকম। তো এটা হবে তোমার ভেক্টর রাশি হবে, এটা আমরা বলবো যে সদিক রাশি বা ভেক্টর রাশি বলে। এগুলোর উদাহরণ যেমন হচ্ছে সরণ, বেগ, বল ইত্যাদি। তাহলে ইত্যাদি হচ্ছে তোমার কি রাশি, ভেক্টর রাশি। সরণ, তোমার কোন দিকে তোমার সরণ হলো। এবার একটু বিষয় তোমাদের বলি যে দূরত্ব এবং সরণের মধ্যে একটু পার্থক্য আছে। ধরো তোমার বাড়ি হচ্ছে এটি, তোমার বাড়ি হচ্ছে এটি, তুমি বাড়ি থেকে কলেজে যাবে, ধরো যে তোমার বাড়ি থেকে তুমি বের হলে, তোমার কলেজ হচ্ছে এইখানে, কলেজ হলো এটা, বললাম কলেজ, আচ্ছা তোমার এটা কলেজ এটা। তো এইখান থেকে বাড়ি থেকে তুমি কলেজে যাবে, তো বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় তুমি যে রাস্তাটা ইউজ করবে, ধরো যে তোমার এখান থেকে এদিকে গেলে, এরপর এদিকে গেলে, এরপর এদিকে গিয়ে এখানে গিয়ে এখানে গেলে, তাই এটা হচ্ছে তোমার কলেজে যাওয়ার রাস্তা। প্রথমে এই একটি রাস্তা ছিল, এ থেকে এই একটি পার্ট, এই সি একটি পার্ট, ডি একটি পার্ট, ই একটি পার্ট, আমরা ধরে নিলাম যে এইভাবে ঘুরে ঘুরে তুমি কলেজে যাও। তাহলে এইটুকু যদি আমি ধরি যে 10 মিটার, এটুকু যদি ধরি আমি 20 মিটার, এটুকু যদি ধরি আমি 20 মিটার, এটুকু যদি ধরি 15 মিটার, এটুকু যদি ধরি আমি 2 মিটার, তাহলে আমার কি দাঁড়ালো, এই যে 10, 50, 65, 66 মিটার, অর্থাৎ আমার 67 মিটার আমার দূরত্ব অতিক্রম করেছি আমি বাড়ি থেকে। তাহলে এই যে দূরত্ব অতিক্রম করলাম, এটি কিন্তু আসলে দূরত্ব, মানে দূরত্বটাকে আমরা বলবো স্কেলার রাশি, মানে কোনো দিক নাই। কিন্তু আমরা যদি বলি সরণ কত, সরণ যদি বোঝাতে চাই, তাহলে তোমার বাড়ি থেকে তোমার কলেজের সরণ হচ্ছে যে এইটুকু, মানে এইখান থেকে এই দিকে, মানে এই নির্দিষ্ট দিকে, মানে তোমার বাড়ি থেকে কলেজের দিকে। তাহলে এই সরণটা হতে পারে, আমরা ধরলাম যে এখান থেকে 40 মিটার ধরে নিলাম, তার মানে নির্দিষ্ট দিক আছে কিন্তু যে এই দিকে, তার সরণটা হচ্ছে এটা। তোমার যদিও তোমার দূরত্ব তুমি 67 মিটার গেছো, কিন্তু তোমার সরণ কিন্তু এটা হবে, মানে তোমার দিকটা থাকবে এরকম। আবার যদি বলি আমরা এইভাবে বুঝাই, ধরো যে এই একটা পয়েন্ট আছে, এখান থেকে বি পয়েন্টে গেল, এরপরে সি পয়েন্টে গেল, এরপরে ডি পয়েন্টে গেল, এটা হচ্ছে দূরত্ব। এটা ধরলাম 2 মিটার, এটা ধরলাম 3 মিটার, এটা ধরলাম 3 মিটার, অর্থাৎ 8 মিটার টোটালি আমরা ধরলাম। কিন্তু আমাদের যদি ইয়া হয় কি বলে তোমার, আমরা যদি চিন্তা করতে চাই যে আমাদের সরণ কতটুকু, সরণ জাস্ট এইটুকু হবে, এ থেকে ডি পর্যন্ত এই সরণটুকু হবে। তার মানে ধরলাম এখানে ধরলাম যে এটা হলো 4 মিটার এরকম। তার মানে দূরত্ব হচ্ছে তোমার কোনো দিক থাকবে না, তুমি যে কোনো দিকে হতে পারে, আর সরণের একটি নির্দিষ্ট দিক থাকবে। তো সরণ আমরা বুঝলাম একটি ভেক্টর রাশি। তো এখানে এটি মিস্টেক আছে যে স্কেলার রাশি হবে না, এটা ভেক্টর রাশি হবে। তো এই বিষয়টি বুঝলাম। এরপরে যদি দেখবো যে আমরা ভেক্টর রাশির প্রকাশটা কিভাবে হতে পারে, ভেক্টর রাশির প্রকাশটা কিভাবে হবে, তো ভেক্টর রাশিকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। তো জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, একটি জ্যামিতিক উপায়, অর্থাৎ একটি ইয়ার মধ্যে তুমি যেগুলো কিছু তুমি এইভাবে একটি দাগ দিয়ে, অর্থাৎ এইরকম একটি দাগ দিয়ে তুমি ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো।
মানে একটা রেখা টেনে এই নির্দিষ্ট একদিকে তীর চিহ্ন দিয়ে তুমি ভেক্টর রাশিকে জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারো। এটি হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রকাশ করা। এটি শুরুর বিন্দু যদি এ হয় আর এই বিন্দু যদি বি হয়, তো এখানে একটা বিষয় আছে, এই যে শুরুর বিন্দু এ, এই এ বিন্দুকে আমরা বলবো পাদবিন্দু, এটাকে আমরা বলবো পাদবিন্দু, আর এই যে বিন্দুটি রয়েছে, এই যে শেষের দিকে যে তীর চিহ্ন দিকে যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুটিকে বলবো শীর্ষবিন্দু। একে বলবো আমরা শীর্ষবিন্দু। তো বুঝলাম আমরা যে পাদবিন্দু থাকবে এবং শীর্ষবিন্দু থাকবে, এটি দিক নির্দিষ্ট করে দিতে হবে। তো এইভাবে জ্যামিতিক ভাবে একটি ভেক্টরকে প্রকাশ করা যায়, এই যে আমরা দেখলাম। এছাড়াও তুমি যখন খাতায় লিখবে, একটি ভেক্টর রাশিকে লিখতে যাবে, তখন তুমি এইভাবে প্রকাশ করতে পারবে যে এ যদি একটি ভেক্টর হয় তার উপরে একটি তীর চিহ্ন দিয়ে তুমি ভেক্টরকে প্রকাশ করতে পারবে, অথবা তুমি এর উপরে একটি বার চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারবে। মানে তীর দিতে হবে না, শুধু একটি বার দিলেই চলবে। অথবা তুমি এর নিচে একটি বার দিয়ে তুমি ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারবে। তাহলে বুঝলাম যে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যাবে, উপরে একটি বার দিয়ে প্রকাশ করা যাবে, নিচে একটি বার দিয়ে প্রকাশ করা যাবে। তুমি যখন খাতায় লিখবে, আবার তুমি মনে করো খাতায় লিখবে না, তুমি মনে করো যে বইয়ের মধ্যে বা কি বলে তোমার কম্পিউটারে তুমি টাইপ করবে, তখন কিন্তু তুমি এইভাবে লিখতে পারো যে এর একটি ভেক্টর রাশি হলে এর পাশে এই পাশটুকু একটু মোটা করে দিয়েও তুমি দেখা যাবে যে ভেক্টর রাশি প্রকাশ করতে পারো। তখন তোমার এর উপরে তীর চিহ্ন দেওয়া বা উপরে বার দেওয়া অথবা নিচে বার দেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র এইভাবে মোটা করে দিলেই কিন্তু তোমার এক পাশে মোটা করে দিয়েও তোমার ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে মানে তোমার টাইপ করার ক্ষেত্রে তুমি যখন ল্যাপটপে বা কোথাও টাইপ করবে সেখানে। তো এই দিয়ে বুঝলাম আমি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। এটি ছিল জ্যামিতিক প্রকাশ। আর এটি হচ্ছে তুমি খাতায় যখন লিখবে তুমি ভেক্টরকে এইভাবে প্রকাশ করবে। তো নরমালি আমরা যে কাজটি করবো এখানে সেটি হলো যে একটু দেখবো, সেটা হলো যে আমরা এই বিষয়টি আমাদের সামনে ইউজ করব। অর্থাৎ এই যে আমরা যে এ ভেক্টর দিয়েছি, এর উপরে যে তীর চিহ্ন দিয়েছি, আমাদের বইয়ে এটি প্রকাশ করা হচ্ছে। যেহেতু পাশাপাশি দিক বোঝায়, মানে তীর চিহ্ন দিক বোঝাচ্ছে, তো ভেক্টরকে আরো বেশি স্পেসিফিক করে। সেই জন্য আমরা আর আমাদের বইগুলোতে নরমালি এই সাইনটি ব্যবহার করা হচ্ছে। কেউ যদি এটি করো তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু নরমালি এটি করতে আমরা অভ্যস্ত, এই জন্য আমরা সামনের দিকে এই সাইনটি ইউজ করব। তো বিষয়টি গেল। এরপরে যদি বলবো, আচ্ছা আমাদের যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টর রাশির মান আমরা নির্ণয় করবো। আমরা জানলাম যে কিভাবে প্রকাশ করা যায়। তো ভেক্টর রাশির মানটা কি হবে, এই যে ভেক্টর রাশিটি আছে আমরা এখানে এক পাশে মোটা করে দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি, অথবা তুমি এইভাবে প্রকাশ করতে পারো যে একটু দেখো, এই যে আমি এর একটি দিয়েছি, ভেক্টর দিয়েছি, এর উপরে যে তীর চিহ্ন রয়েছে, এই ভেক্টরটিকে আমরা এইভাবে দিয়ে পাশে একটি মডুলার চিহ্ন আমরা বলে থাকি, এটাকে মডুলার দিয়ে আমরা এর মান নির্ণয় করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে মডিউল আর কি, তোমার হচ্ছে যে মডিউল ভ্যালু প্রকাশ করে, যে তোমার মডিউল একটু ভ্যালু প্রকাশ করবে, অর্থাৎ পরম মান প্রকাশ করবে। তুমি এখানে যাই দাও না কেন, অর্থাৎ তোমার এই ভেক্টরের মান যদি 2 হয় তাও এটার মান 2 হবে, এর মান -2 হয় তারপর এটা 2 হবে, মানে পরম মান হবে। মানে আমরা মডিউল ভ্যালু বা পরম মান প্রকাশ করবো একটি ভেক্টরের। সেই ক্ষেত্রে হচ্ছে যে ভেক্টরটি আমি মান নির্ণয় করবো সেই ভেক্টরটিকে মাঝখানে লিখে পাশে আমরা মডুলার চিহ্ন দিয়ে ভেক্টরের মান নির্ণয় করতে পারি, বা ভেক্টরের মান বোঝাবে এটি দিয়ে। তো ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় এটি আমরা সামনে দেখব। তো এটি হচ্ছে এর মানে প্রকাশ সম্পর্কে আমরা যা বললাম, ভেক্টরের যে প্রকাশ সেটি সম্পর্কে আমরা বললাম। এরপরে যে অংশটি আমরা দেখবো সেটি হলো যে আমাদের এখানে কতিপয় ভেক্টর রাশি আমি দেখব। তো ভেক্টর রাশি দেখার সময় যে বিষয়টি আছে খেয়াল করতে হবে যে প্রথমে স্বাধীন ভেক্টর, মানে ভেক্টর রাশি কতিপয় বলার কারণ হচ্ছে তুমি এক এক বইয়ে এক এক রকম দেখবে, যে ফিক্সড 10 প্রকার, 15 প্রকার, 13 প্রকার এরকম কিছু নেই। জাস্ট আমাদের কতিপয় ভেক্টর রাশি মানে বিভিন্ন বই বিভিন্ন ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো আমরা স্বাধীন ভেক্টর বলবো কোনটাকে, আমরা একটু দেখি যে কোনটিকে আমরা স্বাধীন ভেক্টর বলতে পারবো। যে ভেক্টরের পাদবিন্দু তুমি ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসাতে পারবে, অর্থাৎ এই পাদবিন্দু তুমি এখানে বসাতে পারো, আবার এখানেও বসাতে পারো, আবার এখানেও বসাতে পারো। মানে তুমি যে ভেক্টরের পাদবিন্দু যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবে, সেটিকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তো এটিকে আমরা স্বাধীন ভেক্টর বললাম, স্বাধীন ভেক্টর বুঝলাম। এরপরে যেটি আছে সেটি হলো যে তোমার সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে জাস্ট স্বাধীন ভেক্টরের একটু বিপরীত। সেটি হলো যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, ধরে নিলাম এটি আমাদের অক্ষ ব্যবস্থা আছে, এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ। তো এখানে আছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকেই একটি ভেক্টরকে আমি যদি আঁকি, সেক্ষেত্রে এটির পাদবিন্দু কিন্তু মূল বিন্দুতে ফিক্সড, মানে মূল বিন্দুতে এটি আমরা স্থাপন করেছি, এটা যেখানে ইচ্ছা সেখানে আমরা বসাতে পারবো না এই ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটিকে স্বাধীন ভেক্টর।
তো স্বাধীন ভেক্টর বুঝলাম। এরপরে আমাদের সদৃশ ভেক্টর, দুটি ভেক্টর যদি একই রকম হয় তাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর এখানে আমাদের যেটি রয়েছে, আচ্ছা, বিসদৃশ ভেক্টর, দুটি ভেক্টর যদি ভিন্ন রকম হয় তাহলে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। আর হলো সমান ভেক্টর, দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে আমরা বলবো সমান ভেক্টর। আর যদি দুটি ভেক্টর বিপরীত দিকে হয়, একটি এই দিকে কাজ করছে আর একটি এদিকে কাজ করছে, এরকম যদি হয়, একটু দেখি আমরা, একটি ভেক্টর এদিকে আর একটি ভেক্টর এদিকে কাজ করছে, তাহলে আমরা এই ভেক্টর দুটিকে বলবো বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে এটি আমরা বুঝলাম। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সঠিক ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরটির মান শূন্য না সেই ভেক্টরকে আমরা বলবো সঠিক ভেক্টর। মানে যে ভেক্টর রাশির মান শূন্য হবে না সেটিকে আমরা সঠিক ভেক্টর বলবো। আর শূন্য ছাড়া যে কোনো ভ্যালু হতে পারে। আর এখানে আমাদের হচ্ছে নাল ভেক্টর, মানে যে ভেক্টর রাশির মান শূন্য তাকে আমরা বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। মানে যে ভেক্টরের মানটা হবে কত, শূন্য হবে, সেটাকে আমরা বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এরপরে আমরা বলবো একক ভেক্টর। একক ভেক্টর সম্পর্কে একটু ভালো করে ধারণা অর্জন করতে হবে। সবগুলোই সঙ্গে আমি বিস্তারিত বলিনি, কারণ কিছু ভেক্টরের ব্যবহার অনেক বেশি করতে হয় আমাদের। সেই ক্ষেত্রে যেগুলোর ব্যবহার অনেক বেশি করতে হবে সেগুলো আমি একটু ফোকাস করার চেষ্টা করবো এখানে। তো এটা হলো যে একক ভেক্টরটি আমাকে একটু বুঝতে হবে যে একক ভেক্টর হলো যে ভেক্টর রাশির মান এক একক, মানে যার মান 1, তাকে আমরা বলি একক ভেক্টর। সেই একক ভেক্টর প্রকাশ করার কিছু নিয়ম আছে, যে আমি যদি একক ভেক্টর প্রকাশ করতে চাই, এই ভেক্টরের মধ্যে ক্যাপ চিহ্ন দিতে হয় বা টুপি চিহ্ন দিতে হয়। টুপি চিহ্ন দিয়ে আমি একক ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো যে কোনো ভেক্টর যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমরা ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে ওই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় হবে। অর্থাৎ এ ভেক্টরের যদি একক ভেক্টর বের করতে চাই তাহলে এ ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই আমি একক ভেক্টর পাবো। তো এটি হচ্ছে একক ভেক্টর যার মান হচ্ছে 1 একক। এটি আমরা কিভাবে নির্ণয় করতে হয় সামনে এটা আমরা করবো। আমরা আজকে এই সম্পর্কে ধারণা দিচ্ছি মাত্র। তো এরপরে যেটি আমরা দেখবো সেটি হলো আমাদের আছে একক ভেক্টর দেখলাম। তারপরে আমরা দেখবো যে অবস্থান ভেক্টর কি। অবস্থান ভেক্টর অর্থাৎ হচ্ছে যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে, কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে পারি আমরা, সেই ভেক্টরকে বলবো আমরা অবস্থান ভেক্টর। একটু দেখি আমরা। তো এখানে হচ্ছে এরকম যে এখানে একটি বিন্দু রয়েছে, যদি আমরা এই যে এক্স ওয়াই যে অক্ষ রয়েছে এখান থেকে যদি আমরা ও বিন্দু মূল বিন্দু সাপেক্ষে থেকে যদি একটা ভেক্টর দিয়ে আমরা এই বিন্দুর অবস্থান পি বিন্দুর অবস্থান আমরা নির্দিষ্ট করি, মানে পি বিন্দুর অবস্থান নির্দিষ্ট করি, তাহলে এই ভেক্টরটাকে আমরা এই যে ও পি যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটিকে বলবো আমরা অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর আমরা জানলাম। এরপরে যেটি রয়েছে আমাদের অবস্থান ভেক্টরের পরে যেটি রয়েছে আমাদের সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের অবস্থান যদি পরিবর্তন করা হয়, ধরলাম যে ভেক্টরটি ওইখানে ছিল, এগুলোকে চেঞ্জ করে অবস্থান পরিবর্তন হয়ে ভেক্টরটি এখানে চলে আসলো, ওপি এখানে চলে আসলো, তাহলে এই যে ওপি এখানে চলে আসলো, এই যে ভেক্টরের যে অবস্থান পরিবর্তন হলো এটাকে আমরা ডেল আর দিয়ে প্রকাশ করব। তো এই ভেক্টরটিকেই আমরা বলবো যে এই যে ভেক্টরটি, এই ভেক্টরগুলো অবস্থান সরণ ভেক্টর বলবো আমরা। অর্থাৎ কোন অবস্থান ভেক্টরে যদি অবস্থান পরিবর্তন ঘটে তাহলে নতুন যে অবস্থানে আসলো, পুরাতন অবস্থা এবং নতুন অবস্থানের মধ্যে যে পার্থক্যটি আমরা নির্ণয় করবো যে ভেক্টরের সাহায্যে, ওই ভেক্টরটি হচ্ছে আমাদের সরণ ভেক্টর। সরণ ভেক্টর আমরা বুঝলাম। এরপরে রয়েছে যেটি আমাদের সরণ ভেক্টরের পরে সমতলীয় ভেক্টর। এই যে আমাদের একটি তল বা যে কোনো তলের মধ্যে যদি আমরা ভেক্টর আঁকি, তাহলে যতগুলো ভেক্টর আঁকি না কেন সবগুলো ভেক্টরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এরপরে যদি বলবো আমরা আয়ত একক ভেক্টর, এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, আমাদের জানতে হবে। ইম্পর্টেন্ট এই কারণে সবগুলো ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট এটাকে এই জন্যই বললাম, সামনে এটি অনেক অ্যাপ্লাই রয়েছে আমাদের। তো এই বিষয়টি আমরা দেখি একটু। আয়ত একক ভেক্টরটা আসলে কি জিনিস আমরা একটু জানবো। যে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে একটু আমরা দেখি, আমি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি যে এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি এক্স ওয়াই জেড, এটি নিয়ে আমরা অনেক আগে কাজ করেছি, 19 কাজ করেছো তোমরা, সামনে অনেক কাজ করবে। তো এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ প্রকাশ করি, এক্স অক্ষের দিকে আমরা একটি একক ভেক্টর ব্যবহার করি যেটি হচ্ছে আই, জে অক্ষের দিকে একটি একক ভেক্টর ব্যবহার করি, ওয়াই অক্ষের দিকে আমরা একটি একক ভেক্টর ব্যবহার করি যেটি হচ্ছে জে, আর জেড অক্ষের দিকে একটি ব্যবহার করি সেটি হচ্ছে কে। তাহলে এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে আই, জে, কে, এই যে একক ভেক্টরগুলো আমরা ব্যবহার করলাম, এই একক ভেক্টরগুলোকেই বলা হবে আয়ত একক ভেক্টর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আয়ত একক ভেক্টরের মাধ্যমে আজকে আমাদের কতিপয় ভেক্টর নিয়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা শেষ করব। তবে একটা কথা বলে রাখি এখানে যে এর বাইরেও আরো কিছু ভেক্টর তোমাদের বইয়ে রয়েছে, কিছু বই একটু কম রয়েছে, আবার কিছু বই আছে
বেশিও রয়েছে। তোমরা বই স্টাডি করলে আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে আশা করি। তো এরপরে যে বিষয়টি দেখবো আমরা সেটি হলো যে আমাদের এখানে রয়েছে যে আমরা এতক্ষণ যা শিখলাম তার কিছু মূল্যায়ন তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো যে তোমরা কি রকম বুঝলে আমাদের এই যে এতক্ষণ আলোচনার বিষয়টি। সেটি হলো আমাদের প্রথমে যে বিষয়টি তোমরা বলবে সেটি হলো যে দিক রাশি কি। হ্যাঁ, তোমরা যেহেতু অনলাইন ক্লাস সরাসরি আমি শুনতে পারবো না, তোমরা চাইলে মনে নিজে নিজে খাতায় লিখতে পারো অথবা কমেন্ট করে দিতে পারো যে আমাদের এখানে কমেন্ট বক্সে লিখতে পারো যে দিক রাশি কি, তোমরা সকালে লিখে দিতে পারো অথবা তোমরা মনে করো নিজের মতো খাতায় লিখতে পারো। তো এটি হচ্ছে দিক রাশি। এরপরে আমরা মূল্যায়ন করবো যে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়। আমরা একটু আগে অবস্থান ভেক্টর শিখলাম, তো এখন আমরা বলবো যে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়, আর তোমরা চেষ্টা করো পারো কিনা। এরপরে যদি আছে যে আমাদের বলবো যে কয়েকটি স্কেলার রাশির উদাহরণ দিব। আমরা অলরেডি কয়েকটি দিয়ে ফেলেছি এখানে। আমরা বলেছিলাম ভর একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি, তারপর বলেছিলাম আমরা দৈর্ঘ্য একটি স্কেলার রাশি, এগুলো আমরা বলেছিলাম। কিন্তু এর বাইরেও অনেকগুলো স্কেলার রাশি আছে, তোমরা চেষ্টা করবে যে উদাহরণ দেওয়ার জন্য, আশা করি তোমরা পারবে। তো এটি একটি বিষয় গেল। এরপরে তোমাদের যেহেতু আমাদের লকডাউনের মধ্যে বাড়িতে অধিকাংশ সময় আমরা কাটাই, তোমরা অধিকাংশ সময় বাড়িতে কাটাও, তো বাড়িতে কিছু কাজ করতে হবে। আবার আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিব। সেটি হলো আমার এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো লিখতে হবে। তোমরা একটু আগে মূল্যায়নের মধ্যে স্কেলার রাশিটা লেখার চেষ্টা করেছো, কিন্তু তোমার বাড়ির কাজের জন্য স্কেলার এবং ভেক্টর রাশি সবগুলো মিলিয়ে আমরা যেগুলো দেখিয়েছি, যেগুলো দেখাইনি সবগুলো মিলিয়ে একটা চার্ট তৈরি করবে, কোনগুলো স্কেলার রাশি এবং কোনগুলো ভেক্টর রাশি। আশা করি একদম সোজা একটি হোমওয়ার্ক তোমরা পারবে। তো এরপরে যেটি দেখবো যে এটি এখানে একটি বিষয় আমরা তোমাকে দেখিয়ে শেষ করবো। তো এই দেখা যাচ্ছে সূর্যের মতো জ্বলতে চাইলে সূর্যের মতো ফুটতে হবে। এটি আমাদের যে বিখ্যাত বিজ্ঞানী, আমরা পদার্থবিজ্ঞানের বড় বিজ্ঞানী বলতে পারবো নাকি, ভারতের যার হাত ধরে ভারতের পরমাণু যুগের সূচনা, সেই বিজ্ঞানী হচ্ছে এপিজে আব্দুল কালাম। উনি একটি কথা বলেছেন যে সূর্যের মতো জ্বলতে চাইলে সূর্যের মতো ফুটতে হবে। আমরা চাই যে এই পৃথিবীকে আলোকিত করতে, সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, আমরাও চাই এই পৃথিবীকে আলোকিত করতে, আমাদের সমাজকে আলোকিত করতে, আমাদের বাবা মায়ের মুখকে আলোকিত করতে। তো সেই আলোকিত করতে চাইলে সূর্যের মতোই ফুটতে হবে। সূর্য কিন্তু নিজে পুড়ে অন্যকে আলোকিত করে, তাহলে আমরা যদি আলোকিত করতে চাই তাহলে নিজেকে পুড়তে হবে, নিজের অনেক কিছু ছেড়ে দিতে হবে, নিজের অনেক কিছু ত্যাগ করতে হবে, তাহলে আমরা পৃথিবীকে আলোকিত করতে পারবো। তো আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এর পরবর্তী অংশ নিয়ে আমরা আবার তোমার সামনে চলে আসবো। তো আশা করি তোমাদের সাথেই পাবো, তোমরা আমাদের ক্লাসে এনজয় করবে এর পরবর্তী ক্লাস, সেই প্রত্যাশা করেই এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশা করেই আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।